এবং বলা হচ্ছে যে শুক্রবার সন্ধ্যার দিকে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের পূর্ব ধলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। পরে সন্ধ্যা 7:30টার দিকে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। সংসদ সদস্যের দাবি, হামলাকারীরা স্থানীয় বিএনপির নেতাকর্মী। স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে যে বিকেল 5টার দিকে এই ঘটনা ঘটে। বিভিন্ন যানবাহনে জ্বালানি তেল দেওয়া হয়, এরপর বন্ধ করে রাখা হয়। সন্ধ্যা 6টার দিকে এমপি একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে ওই ফিলিং স্টেশনে যান। পরে পাম্পের মালিক মোহাম্মদ কামালের সাথে কথা বলেন। এরপর তিনি সেখানে একটি কক্ষে নামাজ পড়তে যান। কিছুক্ষণ পর 15টির মতো মোটরসাইকেলে 20 থেকে 25 জন যুবক পাম্পে এসে মোটরসাইকেলে তেল নিতে চান এবং সেখানে হট্টগোল করেন। এক পর্যায়ে তারা মাসুম মোস্তফার গাড়িটি ভাঙচুর করেন। এই সময় মাসুম মোস্তফা নামাজ শেষ করে ঘর থেকে বের হলে বিক্ষুব্ধ যুবকরা তাকেও ধাওয়া করে অবরুদ্ধ করে রাখেন। তাহলে বোঝা যাচ্ছে যে পাম্প বন্ধ হয়ে গেছে। এখন পাম্পের তেল নিয়ে তো সবার মধ্যেই ক্ষোভ বিক্ষোভ। এখন যখন তারা খবর পাইছে যে এমপি কে দেওয়া হচ্ছে আলাদাভাবে, তখন সম্ভবত তারা এসে ঘেরাও করছে। যাই হোক, মানে পাম্প বন্ধের পরে এমপির এই তেল নেওয়া এইভাবে, এটাও ঠিক না। আবার সেই কারণে তাকে ঘেরাও করা হবে, ধাওয়া করা হবে, তার লোকজনকে মারধর করা হবে, তার গাড়ি ভাঙচুর করা হবে, এটা অবশ্যই অন্যায় এবং আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। সম্প্রতি সময় দেখা যাচ্ছে যে পার্লামেন্টের বাইরে নানাভাবে উত্তেজনা ছড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে তারেক রহমান প্রধানমন্ত্রী এবং তার কন্যাকে নিয়ে ফেক আইডিতে একটা পোস্ট শেয়ার করা নিয়ে ব্যাপক উত্তেজনা এবং সেখানে সংঘাত হয়েছে। ডাকসুর 2 সদস্য মোসাদ্দেক এবং জোবায়ের নামে 2 জন খুবই আলোচিত, বিতর্কিত এবং তাদেরকে মব স্টার হিসেবে অভিযোগ বিরোধী পক্ষের, তার উপর হামলাও হয়েছে, মারধরও হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটিও করেছে। এটাকে ঘিরে মানে ঢাকার রাজধানী, বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে বেশ উত্তেজনা চলছে আজকে পর্যন্ত। প্রতিবাদ মিছিল হচ্ছে, ক্ষোভ বিক্ষোভ চলছে। ছাত্র দলের নেতারা যথেষ্ট পরিমাণ, যেমন এক পক্ষ কর্মীদেরকে সামাল দিতে পারেননি, আবার নেতারা এসে ঠেকিয়েছেন, এটাও একটা প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু কথা হচ্ছে, এই যে বট আইডি কেন ব্যবহার করা হচ্ছে, বট আইডি থেকে উত্তেজনা কেন ছড়ানো হচ্ছে, এর কারণও কেউ খুঁজে পাচ্ছে না যে এরকম একটা শান্ত সময় কেন এই উত্তেজনা। আবার অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে কর্মসূচি দিচ্ছে জামাত এবং 11 দলীয় জোট, এবং সেখানে জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য বিএনপিকে রীতিমতো ভিলেন বানানো হচ্ছে। বিএনপি বারবার বলছে তারা জুলাই সনদের যে অংশগুলোতে একমত হয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবে এবং বিরোধী দলের সদস্যদের সঙ্গে আলোচনা করেই এগুলো এগোবে। সংসদের এই বিষয়টা যখন জুলাই সনদ তো আলটিমেটলি বাস্তবায়নের জন্য সংসদে যাবে, এবং সংসদের এই ভিতরের বিষয়টা যখন কি বাইরে আসছে তখন উত্তেজনা ছড়াচ্ছে। এবং প্রধানমন্ত্রী চুপি ছিলেন, কিন্তু গত কয়েকদিন তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন যে কেউ দেশের পরিস্থিতি নাজুক করার চেষ্টা করছে। এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে বিশৃঙ্খলা করার চেষ্টা যেই করুক না কেন সরকার বরদাস্ত করবে না। এই কথাগুলো জামাত এবং জামাতের জোটের বিপক্ষেই যাচ্ছে এবং তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই উত্তেজনাগুলো সংসদের বাইরে, যেখানে সব বিষয়ে মীমাংসা হওয়ার কথা সংসদে, কিন্তু সংসদের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে নানা কারণে যে এখন উত্তেজনা দেখা যাচ্ছে, সেই বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যে সহনশীল পরিবেশ, এমনকি নির্বাচনের সময়ও ছিল, এখন যে এটা ভেঙে পড়ছে, এটা রাজনীতির জন্য অশনি সংকেত। এখন কি করা উচিত এটা রাজনৈতিক দলগুলি ভালো জানে। রাজপথের যদি কর্মসূচি তারা চালাতে থাকে এবং সেই ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না বলে বিএনপিকে যদি ভিলেন বানানোর চেষ্টা করা হয়, তাহলে বিএনপির নেতা কর্মীরাও কিন্তু রাজপথে মুখোমুখি হবে, যেটা গণতন্ত্রের জন্য কোনো ভালো লক্ষণ না। বরং এটা সংসদে যত বেশি জুলাই সনদ নিয়ে আলোচনা হবে, সেটি বাস্তবায়নের কোন কোন বিষয় বাস্তবায়ন করবে আর কোনটা করতে চায় না বিএনপি, এই বিষয়টা বরং বিরোধী দলের উচিত সরকারি দলকে চাপ দিয়ে। কিন্তু সেই চাপটা যদি রাজনৈতিকভাবে কেউ বাইরে এসে ফায়দা তোলার চেষ্টা করে রাজপথে, তাহলে কিন্তু পরিস্থিতি আর সংসদের ভেতরে থাকবে না, রাজনীতিটা আর স্বাভাবিক গতিতে এগোবে না।